কলকাতা থেকে গোয়ার ফ্লাইটে চড়ে বসলাম। কেন? এই তো বললেন আড্ডা বেঞ্চ আজ লাক্ষাদ্বীপ যাচ্ছে। ঠিকই শুনেছেন। ভাবছেন সে তো কোচি হয়ে যায়। ঠিক ঠিক, একদম ঠিক। এখানেই টুইস্ট। কোচি থেকে আগাত্তির ভাড়া বড্ড বেশি, এদিকে গোয়া থেকে আগাত্তির ভাড়া অনেকটাই কম। তাই গোয়া হয়েই যাওয়ার সিদ্ধান্ত। এদিকে 31শে ডিসেম্বরের গোয়ার ভাইবটাও নেওয়া হয়ে যাবে। নামছি নামছি নামছি, খ্যাস করে নর্থ গোয়ায় মোপা বিমানবন্দরে পৌঁছে গেলাম। দিনটা আবার বলি, 31শে ডিসেম্বর 2025। প্লেন থেকে নেমে বাসে চড়ে এলাম আমার কাছে সম্পূর্ণ নতুন মনোহর পারিকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এমনিতে আলাদা কিছু নয়, বেশ বড় এয়ারপোর্ট। মাত্র জানুয়ারি 2023-এ উদ্বোধন। সাউথ গোয়ার ডাবলিমকে ভিড় থেকে বাঁচাতে এর আগমন। এখনও এর পরিকাঠামোর উন্নয়ন চলছে। এর লোগোটা আমার দারুণ লেগেছে। নতুন এয়ারপোর্ট সে যেমনই হোক, ঢুকেই একটা আবিষ্কারের আনন্দ হয়। যেখানে এলাম তার একটা ট্রেলার যেন। কনভেয়ার বেল্টের সামনে এসে বুঝলাম এয়ারপোর্টটা বেশ ব্যস্ত। আর 5টা এয়ারপোর্টের মতোই দোকান, পার্ক, বিজ্ঞাপন এইসব দিয়ে সাজানো। প্রায় 3টে পর্যায় পেরিয়ে আমরা এয়ারপোর্টের বাইরে এলাম। এখান থেকেই ট্যাক্সি ধরতে হবে, কিন্তু ট্যাক্সি বুক করবেন কোথা থেকে? বেরিয়ে বাঁদিকে ঠিক এখানে পরপর অনেকগুলি ট্যাক্সির কাউন্টার। ভাড়া সব নির্দিষ্ট। এখান থেকে রিসিপ্ট নিতে হবে, তারপর ট্যাক্সি ধরার জায়গাটায় যেতে হবে। এখন দেখাই এয়ারপোর্টের বাইরেটা কেমন। আসুন সিংহ দরজা দিয়ে ঢুকি। এখান দিয়ে কেউ ঢোকে না অবশ্য, ট্যাক্সি স্ট্যান্ড তো অন্যদিকে, সেটা পরে দেখাচ্ছি। ঢুকেই মনোরম বাগান, ভীষণ পরিচ্ছন্ন। নানান ভাস্কর্য আর ছোট ছোট ফোয়ারা দিয়ে সাজানো।
সবার উপরে গোয়ার প্রতীক এই মূর্তিটি। এবার চলুন ট্যাক্সি স্ট্যান্ডে যাই। ফেস্টিভ্যালের সময় ট্যাক্সি পেতেও বেশ দেরি হয়ে গেল। যদি টিকিট নিয়ে ট্যাক্সি পেতে কোনো সমস্যা হয়, এখানেই ছোট ছোট টেবিলে লোক আছে, তারা সাহায্য করবে। অনেক সময় কাউন্টারেই ড্রাইভার থাকে, সেই তার ট্যাক্সির কাছে নিয়ে আসবে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা পড়লাম দুই পাহাড়ের মাঝখানে চওড়া পথে। বাইরে এই শেষ ডিসেম্বরেও বেশ চড়া রোদ্দুর। মিনিট 15 পরেই মূল রাস্তা থেকে ডান দিকে ঘুরে গেলাম আর ঢুকে পড়লাম গোয়ার সিগনেচার পরিবেশে। প্রায় গ্রাম্য রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছে এই বুঝি আরব সাগর উঁকি মারবে, কিন্তু ভালো রাস্তা, সাজানো বাড়ি আর হালকা জলো হাওয়া এসে পড়লেও তেনার দেখা নেই। একটা ওল্ড গোয়া টাইপের এলাকা পেরিয়ে প্রায় আচমকাই হোটেলে পৌঁছে গেলাম। 402 নম্বর ঘরটি আমাদের। একবার দেখিয়ে দিই। ঘর থেকে একেবারে সরাসরি সমুদ্র দেখা যাচ্ছে না বটে, সামনের ওই ঘরগুলো পেরিয়েই হলো ডাইনিং হল, আর তারপরেই খোলা সমুদ্র। যে হোটেলে উঠলাম তার নাম আমাদি বিচ ফ্রন্ট রিসোর্ট। একেবারে হট্টগোলহীন, প্রায় নির্জন জায়গা। ফ্রেশ হয়ে জম্পেশ খাওয়া সেরে একটা গাড়ি জোগাড় করে বাগা বিচে বছর শেষের উৎসব দেখতে বেরিয়ে পড়লাম। আমাদের আগাত্তির বিমান আগামীকাল সকাল 6:50। অনেক আগে বেরোতে হবে, তাই তাড়াতাড়ি ফিরতেও হবে। প্রথমে কিছুটা লোকালয়ের মধ্যে দিয়ে গেলেও তারপর পুরোটাই সমুদ্রের ধার ঘেঁষে চড়লাম। এর আগে গোয়া আসা হয়নি, তাই যা দেখি তাই নতুন মনে হচ্ছে, যেন বিদেশি কোনো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে। হোটেলগুলোতে রাতের উন্মাদনার প্রস্তুতি চলছে। আমাদের হোটেল থেকে বাগা বিচ 19 কিলোমিটার। ড্রাইভার তো প্রথম থেকেই ভয় দেখিয়ে যাচ্ছে যে জ্যাম আর ভিড়ের ঠেলায় নাকি পৌঁছতেই পারবো না। এদিকে তো রাস্তা দেখছি প্রায় শুনশান। বেশ পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলেছি, দুপাশে জঙ্গল। এটা 10 নম্বর জাতীয় সড়ক, আগুয়াডা শিওলিম রোড। রাস্তায় এভাবে চলতে বেশ ভালোই লাগছে। কখন পৌঁছবো বলে কোনো টেনশন নেই। আবার জলের দেখা পেলাম, সঙ্গে দূরে পাহাড়ের হালকা ছোঁয়া। দ্বীপের মতো গাছপালা সমেত ভূমিভাগ এগিয়ে গেছে জলের দিকে। প্রায় কাছাকাছি চলে এসেছি। রাস্তার দুপাশে অনেক চ্যাপেল, পুরনো কালের বাড়িঘর। চার্চ অফ সেন্ট অ্যান্টনি। ফেরার সময় এখানে কিছুটা সময় কাটিয়েছি, দেখাবো কোন। এখানে কোনো একটা বিচ নিশ্চয়ই আছে, নইলে এত হোটেল রেস্তোরাঁ থাকতো না।
তারপর কিছু দোকানপাট পেরিয়ে পড়লাম বাগা নদীতে। এখানটা কায়াকিংয়ের জন্য বিখ্যাত। ড্রাইভার দাদা আফসোস করছিল, একটু আগে বেরোলে কায়াকিংটাও হয়ে যেত। নেমে পড়লাম এই ছোট্ট চার্চটার সামনে। এটা একটা ল্যান্ডমার্ক। তারই পাশ দিয়ে বালি মারিয়ে একেবারে বিচের পাশে গিয়ে পড়লাম। পায়ে পায়ে হাঁটতে লাগলাম। তখনও বেশ আলো আছে। পশ্চিম দিক না, বিচ লোকে লোকারণ্য। অপেক্ষা করছি কতক্ষণে বিচ সংলগ্ন হোটেল রেস্তোরাঁগুলো আলোয় আলোয় সেজে ওঠে। এমনি তো অ্যাম্প্লিফায়ারে গান বাজনা চলছেই, গোছানো গাছানো। শেষ তক আলোর বৈভব শুরু হলো। এর চূড়ান্ত পর্যায় হবে রাত 12টার পর বাজি ফাটানোর সময়। এখন শুধু আলো দেখেই ভালোই ভালোই ফিরে যেতে হবে। কাল ভোরবেলা ফ্লাইট না। এবার ফেরার পালা। অল্প কিছু খাওয়া দাওয়া কেনাকাটা সেরে ওই একই জায়গা থেকে গাড়িতে উঠে পড়লাম। ফেরার সময় সেন্ট অ্যান্টনি চার্চে একটু দাঁড়ালাম। দারুণ ঝলমলে করে সাজানো। ভেতরে ঢুকতে পারলেও ছবি তোলায় নিষেধাজ্ঞা আছে। আমাদের হোটেলে ততক্ষণে শুরু হয়ে গেছে বর্ষ শেষ আর বর্ষ শুরুর সেলিব্রেশন। সমুদ্রের ধারে কে যেন সারা গায়ে নিয়ন আলোর বেলুন সাজিয়ে ঘুরে বেড়াচ্ছে। ডিনারের সময় মেসেজ এলো কাল ভোরে নয়, প্লেন ছাড়বে দুপুর 1:40। একই সঙ্গে স্বস্তি আর লাক্ষাদ্বীপে সময় কমে যাওয়ার জন্য আক্ষেপ হলো। যাকগে, এখন তো নতুন বছরকে বাজি তাজি পুড়িয়ে জাগিয়ে তুলি, তারপর দেখা যাবে। রাত 12টা থেকে শুরু হলো আমাদের বিচে বাজি পোড়ানো। একটা নতুন বছর শুরু হলো। প্লেন ছাড়বে দেরিতে তারা নেই। বেরিয়ে পড়লাম সমুদ্রের সাথে গল্প করতে। সে যে উপেক্ষিত নয় সেটাও তো বোঝাতে হবে। সত্যি সৈকতটি অপূর্ব, অনেকটা চওড়া। অনেক দূর পর্যন্ত হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায়। দুপাশেই একের পর এক ঢেউ এসে বালিতে স্পর্শ করে ফিরে যাচ্ছে, পাঠিয়ে দিচ্ছে নতুন একটা ঢেউকে। এই দৃশ্য কখনো পুরনো হয় না। দূরে একটা পুরনো বাড়ি,
হোটেলই ছিল হয়তো। ভাবলাম যাই, দেখে আসি। যেতে যেতেই দেখলাম কেউ কেউ র্যাফটিংয়ে যাচ্ছে। আরও কিছুটা এগিয়ে একটা বোল্ডার জোনে এসে পড়লাম। ঢেউগুলো তার উপর নানান কায়দায় নিজেকে সমর্পণ করছে। এক কথায় দারুণ। সকালে চলে গেলে এসব দেখাই হতো না। সব খারাপেরই একটা ভালো দিক থাকে, তাই না? নির্দিষ্ট সময়েই আমরা মোপা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। সহজেই সিকিউরিটি চেক হয়ে গেল। এবার ভেতরটা ভালো করে দেখার সুযোগ পেলাম। আপনারাও দেখে নিন যারা গোয়া এর আগে আসেননি। প্রাণটা খুব চা করছে, কিন্তুটা নিশ্চয়ই বলে দিতে হবে না। আমাদের ছোট্ট প্লেন ফ্লাই 91 নিচে নেমে বাসে করে তার কাছে পৌঁছতে হবে। সেই পাখির মতো প্লেনটি দেখাবার আগে ফ্লাই 91 নিয়ে কিছু জ্ঞান দিয়ে নিই, কেমন? খারাপ লাগবে না। ATR 72-600 টার্বোপ্রপ এই প্লেনটি ছোট ছোট ট্রিপেই 1 ঘন্টা 1.5 ঘন্টার উড়ানে ব্যবহার করা হয়। 70 থেকে 72 জন যাত্রী নিতে পারে। 6টা এয়ারক্রাফট নিয়ে এই কোম্পানি শুরু হয় 2023 সালে এই গোয়াতেই। উড়ান শুরু হয় 2024 সালের মার্চ মাসে। মালিক পুরনো কিংফিশার টিম, নতুন নাম অ্যাভিয়েটার ভেটারেন্স। আপাতত বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, জলগাঁও, সিন্ধুদুর্গ, আগাত্তি ও কোচিতে যাতায়াত করে। অনেক কথা বলেছি, এবার চা খাবো। ভাগাভাগি করে চা খেয়ে যখন নিচে গেলাম তখনও উড়ানের কোনো খবর নেই। বাসে উঠলাম সোয়া দুপুরে। সারা এয়ারপোর্ট ঘুরিয়ে এই বাস আমাদের এই ছোট্ট পাখিটার কাছে পৌঁছে দিল। বাস থেকে নেমে পেছনের দরজা দিয়ে সবাই উঠে পড়লাম পাখিটার পেটের ভেতর। আমাদের সিট নম্বর 4, সামনের দিকে। দুপাশে দুটো দুটো করে সিট। লাক্ষাদ্বীপে লুকের কথা শুনে আসছি সেই কবে থেকে। আজ যাচ্ছি তার মাটি স্পর্শ করতে। পর মেঘের ডানায় ভর করে উড়ে চললাম। মেঘ অনেক রকম কায়দা কানুন দেখাতে লাগলো। বেশ মনে হচ্ছে খেলনা প্লেনে করে কোনো রূপকথার রাজ্যে যাচ্ছি। প্লেনটিতে খাবার তুলনামূলকভাবে সস্তা, পার আইটেমে অন্তত 100 টাকা কম। অপরিষ্কার কাঁচের ভিতর দিয়েই দেখলাম আমাদের ছোট্ট পাখিটা চারিদিকে জলে ঘেরা ছোট্ট একটা মরুদ্যানে নামলো। বিশাল পৃথিবীর বুকে কেরালার কাজ ঘেঁষে লক্ষদ্বীপের দেশ লাক্ষাদ্বীপ, তারই এক প্রধান দ্বীপ ব্যাঙাচির মতো দেখতে আগাত্তি, আর তারই লেজের কাছে ছোট্ট এয়ারপোর্ট। প্লেন থেকে নেমেই এয়ারপোর্টটাকে ভালোবেসে ফেললাম। ছোট্ট রানওয়ে, ছোট্ট অফিস ঘর আর 3 পাশে সমুদ্র। পায়ে হেঁটেই অ্যারাইভালে পৌঁছচ্ছি, সেটা আরও মজা লাগলো। খুবই যেন নিজের ব্যাপার। এয়ারপোর্টটা একবার দেখুন, খুব কিউট না? ভেতরে ঢুকে অনুমতিপত্র দেখিয়ে পরের ঘরটা থেকে লাগেজ নিতে হলো। অনুমতিপত্রটা একবার দেখে নিন, এটার সম্বন্ধে পরের এপিসোডে বলবো।
এলেম নতুন দেশে। হোমস্টের গাড়ি দাঁড়িয়েই ছিল, উঠে পড়লাম। গাড়ি চলতে শুরু করলো। ঝুলনের মতো ছোট ছোট কাজের ঘরগুলিকে পেরিয়ে, কারখানার গেটের মতো দরজা পেরিয়ে যখন মুক্ত আকাশ আর সবুজ মাঠের মুখোমুখি হলাম, কিছুই নতুন লাগলো না। যেন অনেকবার শোনা গল্পের মুখোমুখি হলাম। দ্বীপটার বুক চিরে দুপাশে নীল জলকে সাক্ষী রেখে আগাত্তির প্রধান রাস্তাটা সোজা চলে গেছে বাজার আর লোকালয়ের দিকে, দক্ষিণ থেকে উত্তরে। বাঁদিকে পশ্চিম, এদিকেই লেগুনের নীল জলের ভ্যারাইটি, আর ডান দিকে মূল সমুদ্র। লাক্ষাদ্বীপের সিগনেচার নারকেল গাছের সারির মধ্যে দিয়ে যাওয়াটাও একটা নতুন অভিজ্ঞতা। দারুণ উপভোগ করছি। কিন্তু আপাতত বেশি দূর যাওয়া হবে না। 1 কিলোমিটার গিয়েই আমাদের রিসোর্ট। তারই মধ্যে যতটুকু উপভোগ করা যায়, এই আর কি। এরপর 3 দিন তো পড়েই রইল চেটেপুটে খাওয়ার জন্য। চিন্তা নেই, ভাগ দেব। দেখুন, মনে হচ্ছে না রাস্তাটা একেবারে সমুদ্রে গিয়েই মিশেছে? এই বাঁদিকটা লেগুন, সমুদ্রের অগভীর অঞ্চল, প্রবাল দিয়ে ঘেরা। আর ডান দিকটা আরব সাগর। এই ইন্ডিয়ান অয়েলের অফিস আর রিজার্ভারের পাশেই আমাদের কোরাল বে বিচ রিসোর্ট। সরসর করে গাড়ি ঢুকে একেবারে সমুদ্রে না গিয়ে দাঁড়ালো আমাদের বুক করা ঘরের ঠিক পাশে। কোনো রকমে লাগেজ নামিয়েই ছুটলাম উদার নীল সমুদ্রের দিকে। ততক্ষণে ওয়েলকাম ড্রিঙ্ক তৈরি। ঘরটার দেখানো ওসব পরে হবে। এখন সমুদ্র সমুদ্র। সমুদ্রের এত কাছে কখনো থাকিনি। আন্দামানে হ্যাভলকে ছিলাম বটে, তবে এত কাছে নয়। এই পর্ব এখানেই শেষ করি। পরের পর্বে লাক্ষাদ্বীপের অন্দরের খবর দেব, এমনকি সমুদ্র গর্ভেরও। মিস করবেন না যেন। আপাতত এই পর্বের জন্য লাইক শেয়ার সব করে রাখুন, আর সাবস্ক্রাইব করে না থাকলে সেটাও করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন। ধন্যবাদ।